একটি নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নির্ভর করে ভোটার, প্রার্থী, প্রশাসন সবকিছুর উপর। কিন্তু একটি প্রশ্ন আছে যেটা প্রায়শই আমরা এড়িয়ে যাই, যদি মিডিয়ায় স্বাধীন না থাকে তাহলে জনগণ জানবে কিভাবে কোনটা সত্য আর কোনটা সাজানো গল্প। এবারে সংসদ নির্বাচনকে সামনে রেখে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশের মিডিয়া কতটা স্বাধীন। আজ আমরা কোনো পক্ষ নেব না, কারো বিরুদ্ধে অভিযোগ তুলব না, আমরা শুধু দেখব বাস্তবতা কি, সীমাবদ্ধতা কোথায়, আর এমন কি সত্য আছে যা প্রকাশ্যে খুব কমই বলা হয়। নির্বাচন ও মিডিয়া কেন এই সম্পর্ক এত গুরুত্বপূর্ণ? গণতন্ত্রে মিডিয়াকে বলা হয় চতুর্থ স্তম্ভ। আইনসভা আইন বানায়, নির্বাহী বিভাগ তা বাস্তবায়ন করে, বিচার বিভাগ বিচার করে, আর মিডিয়া সব কিছুর উপর আলো ফেলে। নির্বাচনের সময় মিডিয়ার দায়িত্ব আরও বেড়ে যায়, কারণ এই সময়ে জনগণ সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রের ক্ষমতা নির্ধারিত হয়। মিডিয়ার দায়িত্ব তখন সব দলের কথা তুলে ধরা, অনিয়ম হলে প্রশ্ন তোলা, ভোটারকে তথ্য দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই দায়িত্বগুলো কি বাস্তবে পালন করা যায়, নাকি দায়িত্ব আর বাস্তবতার মাঝে একটা বড় ফাঁক থেকে যায়? কাগজে কলমে মিডিয়া কতটা স্বাধীন? বাংলাদেশের সংবিধান স্পষ্টভাবে বলে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত, কাগজে কলমে দেখলে বাংলাদেশের মিডিয়া স্বাধীন। কিন্তু বাস্তবে এসে এই স্বাধীনতার চারপাশে অনেকগুলো দেয়াল দাঁড়িয়ে যায়। ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেটস আইন, প্রেস কাউন্সিলের বিধিনিষেধ, এই আইনগুলো সবসময় ব্যবহার হয় না, কিন্তু এগুলোর অস্তিত্বটাই একটি চাপ তৈরি করে। অনেক সাংবাদিক বলেন, লেখার আগে নয়, লেখার পর কি হতে পারে সেটা ভেবেই লেখা থেমে যায়। অর্থাৎ স্বাধীনতা আছে, কিন্তু সীমারেখাও অনেক বড়। নির্বাচনকালে মাঠের বাস্তবতা, নির্বাচন এলেই মিডিয়া হাউসগুলোতে এক ধরনের নীরব সতর্কতা শুরু হয়। কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু সবাই বুঝে নেয় কোন বিষয়টা এড়িয়ে চলতে হবে। বাস্তবে দেখা যায়, কিছু বিষয়ে রিপোর্ট না করার নির্দেশ, হেডলাইন নরম করে দেওয়ার অনুরোধ, লাইভ কভারেজের হঠাৎ ব্রেক, এগুলো লিখিত নির্দেশ নয়, বরং মৌখিক, ইঙ্গিতপূর্ণ। একজন মাঠের সাংবাদিক বলেছিলেন, আমরা ঘটনা দেখি 10টা, কিন্তু বলতে পারি 5টা। এই বাস্তবতা নির্বাচনের সময় আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। মালিকানা কাঠামো সবচেয়ে বড় বাস্তবতা। এখানে একটি সংবেদনশীল কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। বাংলাদেশের মিডিয়া প্রতিষ্ঠানগুলোর মালিক কারা? বেশিরভাগ ক্ষেত্রেই বড় ব্যবসায়ী, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতার কাছাকাছি থাকা মানুষ। যখন একটি মিডিয়া প্রতিষ্ঠানের মালিক রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করেন, নীতি নির্ধারকদের সঙ্গে ওঠা বসা করেন, তখন সম্পাদকীয় স্বাধীনতা স্বাভাবিকভাবেই সীমিত হয়ে পড়ে। এটা সরাসরি হস্তক্ষেপ নয়, বরং অদৃশ্য প্রভাব। এই প্রভাবের কারণে কিছু খবর সামনে আসে, কিছু খবর নীরবেই হারিয়ে যায়। এবার চলুন জানি সেলফ সেন্সরশিপ বা নীরবতার সংস্কৃতি। আজকের দিনে এটি সবচেয়ে বড় সেন্সরশিপ। অনেক সময় সরকার করে না, সাংবাদিক নিজেরাই করেন। কারণ খুব সাধারণ, চাকরি হারানোর ভয়, মামলার ঝুঁকি, ডিজিটাল নজরদারি। নির্বাচনের সময় এই ভয় আরও বাড়ে, কারণ তখন ভুল একটি শব্দ, ভুল একটি শিরোনাম, সবকিছুই বড় হয়ে দাঁড়ায়। এই ভয় থেকেই জন্ম নেয় সেলফ সেন্সরশিপ। এটা এমন এক নীরবতা যা শব্দ শোনা যায় না, কিন্তু প্রভাব গভীর। নির্বাচন পর্যবেক্ষণ ও মিডিয়ার ভূমিকা। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা শুধু ভোট কেন্দ্র ঘুরে দেখেন না, তারা দেখেন মিডিয়া কিভাবে নির্বাচন কাভার করছে, সব দল সমান সুযোগ পাচ্ছে কিনা, বিরোধী কণ্ঠ শোনা যাচ্ছে কিনা, সমালোচনামূলক বিশ্লেষণ আছে কিনা। কারণ বিশ্ব জানে, মিডিয়া যত স্বাধীন, নির্বাচন তত বিশ্বাসযোগ্য। এ কারণে নির্বাচন এলেই মিডিয়ার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক আলোচনা বাড়ে। ডিজিটাল মিডিয়া নতুন স্বাধীনতা নাকি নতুন ঝুঁকি? একসময় বলা হতো সোশ্যাল মিডিয়া আসার পর মিডিয়া আর নিয়ন্ত্রণ করা যাবে না। আংশিক সত্য, ডিজিটাল প্ল্যাটফর্ম সত্যিই অনেক কণ্ঠকে জায়গা দিয়েছে, কিন্তু একই সঙ্গে ফেসবুক পোস্ট,
নজরদারি, ইউটিউব ভিডিও টেকডাউন, ডিজিটাল আইনের মামলা, এসব ঝুঁকিও বেড়েছে। আজ একজন কন্টেন্ট ক্রিয়েটর যতটা স্বাধীন, ঠিক ততটাই তিনি ঝুঁকির মুখে। সাংবাদিকদের অভিজ্ঞতা যা বলা হয় না। নির্বাচনের সময় অনেক সাংবাদিক মাঠে কাজ করেন, ভোটকেন্দ্র ঘুরে ঘুরে দেখেন, মানুষের সঙ্গে কথা বলেন, ঘটনা নোট করেন, কিন্তু সেই রিপোর্ট আমরা প্রায়ই পুরোটা পাই না। কারণ এডিট টেবিলে গিয়ে রিপোর্ট ছোট হয়, ভাষা নরম হয়, কিছু অংশ বাদ পড়ে। এটা ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি একটি কাঠামোগত বাস্তবতা। এ থেকে বোঝা যায় স্বাধীনতা আছে, কিন্তু পূর্ণ নয়। তাহলে কি মিডিয়া পুরোপুরি নিয়ন্ত্রিত? এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। বাংলাদেশের মিডিয়া পুরোপুরি নিয়ন্ত্রিত এই কথা বলা যেমন ভুল, তেমনি পুরোপুরি স্বাধীন এই কথাও বাস্তব নয়। বাস্তবে আমরা দেখি কিছু মিডিয়া সাহস দেখায়, কিছু মিডিয়া সাবধানে থাকে, আর কিছু মিডিয়া নীরব। এই তিনটি ধারা একসঙ্গেই চলছে। এটাই বর্তমান বাস্তবতা। ভোটারদের জন্য এর অর্থ কি? যখন মিডিয়া পুরোপুরি স্বাধীন নয়, তখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ ভোটার। কারণ ভোটার পায় অসম্পূর্ণ তথ্য, একপাক্ষিক আলোচনা, প্রশ্নহীন ন্যারেটিভ। ভোট দেওয়ার আগে যদি সত্য জানা না যায়, তাহলে সিদ্ধান্ত কতটা সচেতন হয়? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিডিয়ার স্বাধীনতা মানেই গণতন্ত্রের শক্তি। এবারে নির্বাচনে মিডিয়া কতটা স্বাধীন? এই প্রশ্নের কোনো এক লাইনের উত্তর নেই। মিডিয়া পুরোপুরি মুক্তও না, পুরোপুরি বন্দিও না। এটি চলছে সীমাবদ্ধতার ভেতর সাহস খোঁজার এক লড়াই। গণতন্ত্র শক্তিশালী করতে হলে মিডিয়াকে প্রশ্ন করতে দিতে হবে, সাংবাদিকদের নিরাপদ করতে হবে, আর সত্যকে জায়গা দিতে হবে। আপনারা কি মনে করেন এবার নির্বাচনে মিডিয়া কতটা স্বাধীন? মন্তব্য আপনারা জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ঢাকা এক্সপ্রেস, কারণ সত্য জানা আপনার অধিকার।